লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ অন্তর্বর্তী বাজেটে কল্পতরু পশ্চিমবঙ্গ সরকার। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারে ভাতার অঙ্ক। আবার অন্যদিকে লক্ষ্মী লাভ রাজ্য সরকারি কর্মীদেরও। বকেয়া ডিএর ১০০% মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। আমি এই নিয়ে আমার স্টুডিওয় অতিথিদের প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে নিঃসন্দেহে আপনাদের দেখাতে চাইবো যে কেন আমরা বলছি যে লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ। একদিকে হচ্ছে বকেয়া ডিএর পুরোটা ১০০% মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের জন্য, সেটা যদি লক্ষ্মী লাভ হয় নিঃসন্দেহে। আরেকটা হচ্ছে কল্পতরু হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকার। একেবারে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত আজকে যুবদের জন্য আলাদা প্রকল্প ঘোষণা করা হয়েছে। বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসে ১৫০০ টাকা করে এই বেকার ভাতা দেওয়া হবে এবং যেটা কার্যকরী হবে ১৫ই আগস্ট থেকে। আজকে এই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। ১৫ই আগস্ট থেকে বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে, রাজ্যের তরফে এটা জানানো হয়েছে। একগুচ্ছ প্রকল্প তার মধ্যে নতুন ইন্ট্রোডিউসড হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আরও ৪-৫টা প্রকল্প এখানে নতুন ইন্ট্রোডিউসড হয়েছে। যেগুলো এক্সিস্টিং প্রকল্প ছিল সেখানে ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ৫ বছর অবধি এই যে বেকার ভাতার যুবসাথী প্রকল্প যেটা আনা হয়েছে, সেখানে মাসে ১৫০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য থেকে স্কলারশিপ না পেলে মিলবে বেকার ভাতা। এইবারে আপনাদের সামনে আমরা রাখছি যে কেন লক্ষ্মীবারে লক্ষ্মী লাভ বলছি। একদিকে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বকেয়া ডিএর জন্য। ১০০% মিটিয়ে দিতে হবে বলে সর্বোচ্চ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ডেডলাইন পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে এই যে অন্তর্বর্তী বাজেট, সেখানে প্রচুর প্রকল্প এবং এক্সিস্টিং প্রকল্পে ভাতার অঙ্ক বাড়ানো, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর কাছে কার্যত কল্পতরু হলো আজ। দেখুন, লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। ৫০০ টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি দিতে পারবো না। চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএর ২৫% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মমতা হেরেছে, মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তারা প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে ১৭০০ টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক ১০০০ টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আজকে যে অন্তর্বর্তী বাজেট আজকে পেশ হলো, সেখানে কার্যত সব অংশকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা রাজ্য সরকারের তরফে করা হয়েছে। আমি কেয়া ঘোষের কাছে আসবো। কেয়াদি, নতুন প্রকল্পের আমদানি তো করা হয়েছে, তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে। আচ্ছা, যে আশা কর্মীদের আন্দোলনে এই কয়েকদিন আগে তিলোত্তমা একেবারে কার্যত হইচই পড়ে গেছিল, তাদের পর্যন্ত স্বার্থসিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, মন জয়ের চেষ্টা করা হয়েছে। ভিলেজ পুলিশ, সিভিক, অঙ্গনওয়াড়ি কর্মী, ক্ষেতমজুর, তার মানে প্রায় ৭.৫ কোটির ওপরে যে ভোটার কেয়াদি আমাদের এই রাজ্যে, তার একটা সিংহভাগকে কিন্তু আজকের অন্তর্বর্তী বাজেটের মধ্যে দিয়ে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি বলছি, কোথাও নির্বাচনের প্রচারে অনেকটা এগিয়ে গেল নাকি তৃণমূল কংগ্রেস? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি
ওই স্ট্যাটিউটরি ওয়ার্নিংয়ের মতন বাজেট পেশ করে বললেন এটা নয় যে আমি নির্বাচনের জন্য ভোটের জন্য চিন্তাভাবনা করেছি। প্রথম কথা, অবশ্যই উনি ভোটের জন্য চিন্তাভাবনা করেই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট, আসল বাজেট পেশ হবে ভারতীয় জনতা পার্টির সরকার 2026 ক্ষমতায় আসার পর। এবারে আমি কয়েকটা প্রসঙ্গে আপনি যেগুলো বললেন, এই বাজেট হচ্ছে দিশাহীন। তার কারণ দিশাহীন কেন বলছি, উনি যে আজকেই ডিএটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, ডিএতে যারা বলবেন তারা রয়েছেন, এই যে এই টাকাগুলো যে বরাদ্দ করা হবে তার দিক নির্দেশিকা কোথায় কোথায় কোন টাকা থেকে এইদের পেমেন্টগুলো করা হবে বলেননি। উনি আজকে বাড়িয়েছেন, ডিএ বাড়িয়েছেন স্বাভাবিকভাবেই, সেই বাড়ানোর কোন খাত থেকে সেগুলো খরচ হবে বলেননি। উনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পেরে উনি খুশি। আর এই যে যুব সাথী যেটা করছেন, তাহলে এর আগে এতদিন যুবশ্রী প্রকল্পে কি চলছিল? এই যুবশ্রী প্রকল্পে তো একই জিনিস করছিল নাকি? ওইটা ছিল ভাওতা, আজকেরটা বললেন নাকি আজকেরটা ভাওতা? আমি যুব সাথীটা আলাদাভাবে আসবো কি আদি, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার তো পরপর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়ে গিয়েছে। দেখুন, যে সেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। হ্যাঁ, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি আমাদের ইস্তেহারে আপনারা জানতে পারবেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে আমাদের রাজ্যের মা বোনদের জন্য কত টাকা দেব, কিন্তু এরই সঙ্গে রাজ্যের মা বোন, রাজ্যের যারা দাদারা রয়েছেন, কর্মক্ষম পুরুষরা রয়েছেন, পরবর্তী যুব প্রজন্ম রয়েছেন, চাকরি থাকবে, কারণ শিল্প আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভাতা দিচ্ছেন কিন্তু দিশাহীন কোনো, কারণ রাজ্যে কোনো শিল্পর নামগন্ধ নেই। এই রাজ্যে একটা মাত্র দেখুন মোমো, কচুরি, চপ, ঢপ এগুলো শিল্প হতে পারে না শুভজিৎ। এই রাজ্যে ভারী শিল্প প্রয়োজন, কারণ এই রাজ্যে প্রচুর যে বেকারের সীমা বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হিসেব অনুযায়ী, যা হিসেব যেহেতু আপনি যুবসাথীটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করবেন তাই আমি উত্তরটা তাহলে পরবর্তীকালে বিস্তারিতভাবে দেব, কিন্তু কয়েকটা তথ্য এর সঙ্গে জানিয়ে রাখি। দেখুন, সুন্দরবন কি টোটাল বাজেটের 1% পাওয়ার অধিকার রাখে না? আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মাদ্রাসা শিক্ষার জন্য তিনি একটা বিপুল টাকা বরাদ্দ করেছেন, পশ্চিমাঞ্চলের জন্য মাত্র 810 কোটি টাকা। আচ্ছা, উত্তরবঙ্গের জন্য মাত্র 900 কোটি। আমি নিঃসন্দেহে যে তথ্যগুলো দিচ্ছেন তার উত্তর তৃণমূলের প্রতিনিধি আসবেন, আমি কিছুক্ষণের মধ্যেই অরূপ চক্রবর্তীর কাছে আসবো, কিন্তু আর একটা পার্টে আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাই, সেটা হচ্ছে নিঃসন্দেহে সমাজের একটা বড় অংশকে ছুঁয়ে যাওয়ার এবং বাড়তি প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানোর সংস্থান এই বাজেটে রয়েছে, কিন্তু তার জন্য টাকাটা আসবে কোত্থেকে? রাজকোষে তার, আমি বলছি, একটা ইনকাম হলে তারপর তো এক্সপেন্ডিচার হবে, তার কোনো সংস্থান কি পাওয়া গেল? না, দেখো, মানে ইতিমধ্যেই তুমি লক্ষ্য করেছো 7.5 লক্ষ কোটি টাকা রাজ্য সরকার দেনা করেছে। অর্থাৎ রাজ্য সরকার যখন ক্ষমতায়, তৃণমূল যখন ক্ষমতায় আসে তখন 1,99,000 কোটি টাকার ছিল, ঋণ ছিল, সেটা 7.5 লক্ষ কোটি টাকা ক্রস করে গেছে এখন। ফলে দিশা না থাকলেও তোমাকে মানে লোন করেই একমাত্র এই টাকা হাতে তুলে দিতে হবে। দেখো, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতির দিকে তাকিয়ে যেভাবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতাগুলো বাড়িয়েছেন, এর কিন্তু সরাসরি ভোটারদেরকে মানে প্রভাবিত হয় এতে। আমি সম্প্রতি বিহারের কথা বলতে পারি। একদম, বিহারের নীতিশ কুমার পুরো মানে নির্বাচনটাকেই ঘুরিয়ে দিলেন। যেই মুহূর্তে উনি 10,000 টাকা করে মেয়েদেরকে দিলেন, মহিলাদের 10,000 টাকা বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভোটের অঙ্কটা পুরো বলা যায় এনডিএ শিবিরের দিকে আসলো। একইভাবে তোমার যদি দেখো, তাহলে মহারাষ্ট্রে বিজেপি জয়ের পেছনে, হরিয়ানায় বিজেপি জয়ের পেছনে সরাসরি টাকা, হাতে গরম টাকা মানুষ পেয়েছে, ভোট দিয়েছে। ফলে এর একটা ভোটের রাজনীতিতে সরাসরি প্রভাব আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ভালো করে বোঝেন, সেই দিকে তাকিয়ে করেছে। কিন্তু যে প্রশ্নটা একই সাথে আসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা জোগাড় করবেন কোথা থেকে, তার মানে আরো ঋণ নেবেন, আরো মাথা পিছু ঋণ বাড়বে। কিন্তু মানে একই সাথে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হলো আজকে বেকার যারা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারই করতে চাইছিলেন না যে রাজ্যে বেকার বিস্ফোরণ ঘটেছে। উনি বলতেন ডবল টাকা চাকরি দিচ্ছি, এবং 30%, কখনো বলতেন 50% কর্মসংস্থান হয়েছে পশ্চিমবাংলায়। ভারতবর্ষের মধ্যে সেরা কর্মসংস্থান সৃষ্টি করেছে পশ্চিমবাংলা। যদি কর্মসংস্থানই আপনি এত তৈরি করেন, তাহলে আবার এতগুলো বছর পরে কেন বেকার ভাতা দিতে হচ্ছে? তার উত্তর তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী দেবেন। না, দেখো, বিশ্বনাথ বাবু এবং বিজেপির প্রতিনিধি, বাকি সকলেই মোটামুটি বারবার করে লোনটা আওড়াচ্ছেন। ওই অশ্বত্থামা হতো ইতিগজ।
আজকে সারা ভারতবর্ষের যদি দেখেন জিডিপির 56% লোন হচ্ছে দেশের সরকারের, সেখানে পশ্চিমবঙ্গের লোন রেশিও হচ্ছে জিএসডিপি 36%, মানে ভারত সরকারের যা লোন তার অন্তত 40% কম লোন রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রেশিও ওয়াইজ। আসলে একটা পরিভাষায় কথা আছে, অর্থনীতি পরিভাষায়, যেটা পার্থদা নিশ্চয়ই বুঝবেন, ডেট টু ইনকাম রেশিও, ডিটিআই রেশিও। সেটা অর্থ হচ্ছে আপনার ইনকাম কত থাকলে আপনি কত টাকা লোন নিতে পারবেন। যেদিনকে পার্থবাবুরা সরকার থেকে চলে গেছিলেন 2010-11 সালে, সেদিনকে পশ্চিমবঙ্গের রেভিনিউ আর্নিং ছিল 20,000 কোটি টাকা। আজকে পশ্চিমবঙ্গ সরকার নিজের পায়ে দাঁড়িয়ে তার রেভিনিউ আর্নিং বাড়িয়ে করেছে 1,21,000 কোটি টাকা, অর্থাৎ 6 গুণ আর্নিং, নিজস্ব ইনকাম বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। খুব স্বাভাবিকভাবেই আপনার বাবা ধরুন একটা কোম্পানিতে কাজ করতো, 10,000 টাকা মায়না পেত, আপনার বাবা 5,000 টাকা লোন করেছিল। আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি 1 লক্ষ টাকা মায়না পান, আপনি হয়তো 20,000 টাকা লোন করেছেন, আপনার বাবার 5,000 টাকা লোন ছিল, আপনি 20,000 টাকা লোন করেছেন। চোখে দেখলে মনে হবে যে লোনটা বেড়েছে, কিন্তু ইনকামটা আপনার বেড়েছে 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা। সেই কথাটা না বলার অর্থ হচ্ছে অশ্বত্থামা হত মিতি গজর মতো মিথ্যা অপপ্রচার করা। এক। দ্বিতীয়ত, আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে বামপন্থীরা কথায় কথায় বলেন যে জাতীয় আয়ের 6% শিক্ষা খাতে। এই বাজেটে শিক্ষা খাতে কত বরাদ্দ রয়েছে জানেন? 13.1% এডুকেশনাল। এই এত অপপ্রচার হয়েছে শিক্ষা নিয়ে, এই নিয়োগ দুর্নীতি নিয়ে এত কথা হয়েছে, এরপরেও পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করেছে এবং এসএসসি এসএলএসটি পরীক্ষা আমরা দেখেছি, যাদের 32,000-এর চাকরি খেতে চেয়েছিল তাদের চাকরি বহাল রয়েছে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আজকে আপনারা বলছেন শুধু অর্গানাইজ সেক্টরের কথা, আনঅর্গানাইজ সেক্টরে ভূমিহীন ক্ষেত মজুরদের 4,000 টাকা করে কোন সরকার দিয়েছে ভারতবর্ষের বুকে? আজকে লক্ষ্মীর ভান্ডার যারা ভাতা ভিক্ষে বলেছিল, আজকে শুভেন্দু অধিকারী বড় বড় ডায়লগ, এই 10,000 টাকার কথা বিহারে বিশ্বনাথ দা বললেন। বিহারের পোর্টালটার অবস্থা জানেন বিশ্বনাথ দা? ইলেকশনের পরে পোর্টালটাই বন্ধ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। এটাই পার্থক্য। বিহারে বা মহারাষ্ট্রে যেটা বলে ভোটের আগে বলে, ভোট চলে যাওয়ার পরে সেগুলো সব বন্ধ করে দেয়। পশ্চিমবঙ্গ সরকারের সাথে পার্থক্যটা এখানে, তার জন্যই বাংলার মানুষ বারংবার মমতা ব্যানার্জিকে নির্বাচিত করেন। হ্যাঁ, কেয়া ঘোষ। হ্যাঁ, দেখুন, সবার আগে বলছি উনি ধন্যবাদ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, নিঃসন্দেহে ওনার মুখ্যমন্ত্রী ধন্যবাদ তো জানাবেন। ওনার কেন, আপনার নয়? থামুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ রাজ্যের মানুষ তারা জানাবে 2026-এ উনি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যাবে তারপরে। কারণ এই রাজ্যকে দেনার দায়ে কার্যত ডুবিয়ে দিয়ে গেছেন। শ্রীলঙ্কার মতন একটা দেশ, যে দেশে 6 লক্ষ কোটি টাকার দেনার দায়, দেশটা শেষ হয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গের দেনা হচ্ছে 7 লক্ষ কোটি টাকা। আমি শুধু এইখানে এই পার্টে আসতে চাইছি যে নিঃসন্দেহে আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসব। সেটা হচ্ছে এইটা তো তৃণমূল কংগ্রেসের তরফে তো বারে বারে বলা হয়, শাসক দলের তরফে এবং রাজ্য সরকারের তরফে। এক হচ্ছে বিপুল পরিমাণে ঋণের বোঝা রয়েছে, কেন্দ্রীয় বঞ্চনা রয়েছে, জিএসটি বাবদ কেন্দ্রের থেকে যেটা মানে রাজ্যের পাওয়ার কথা রয়েছে সেটা পর্যন্ত রাজ্যকে দেওয়া হয় না। এই রকম একটা পরিস্থিতির মধ্যে বিপুল পরিমাণে আর্থিক সংস্থানটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটাই হচ্ছে শুভ্রজিৎ সবচেয়ে বড় প্রশ্ন আজকের এই বাজেট সন্ধ্যেতে। আপনি লক্ষ্মীবারে লক্ষ্মী লাভের প্রশ্ন তুলছিলেন। একটাই আমি বলবো যে দেখুন, সরকার থাকবে 2 মাসের জন্যে আর পরিকল্পনা হচ্ছে 12 মাসের জন্যে। ফলে এই পরিকল্পনা রূপায়ণের দায় বা দায়িত্ব এই সরকারের কোনোটাই নেই। ফলে ভোট অন অ্যাকাউন্ট বাজেট বলতে যা বোঝায় সেটা যদি প্লেস করা হতো, তাহলে আজকে যে ধরনের কমিটমেন্ট যে কোনো ভোট অন অ্যাকাউন্টে তো সেটাই হয় না। আমি তো বলছি তাহলে ভোট অন অ্যাকাউন্ট হচ্ছে এরকমই যে দায়িত্বহীন প্রতিশ্রুতি। ফলে আপনি পরের টার্মে আপনি 2 মাস বাদে আছেন কি নেই কেউ জানে না। ফলে এখানে দাঁড়িয়ে আপনি যে কথা বলছেন, শিক্ষায় বিনিয়োগ, কৃষিতে বিনিয়োগ, বেকারের ভাতা, হোয়াট এভার আপনি বলছেন, আমি বলছি সেই পুরোটাই নির্ভর করবে হচ্ছে যে সরকার থাকছে কি যাচ্ছে তার উপরে। এটা এক। সেকেন্ড পার্টটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে দাঁড়িয়ে যে ভাতাগুলোর কথা বলা হলো, যে বেকার ভাতা। আমি তো এই কথা শুনে অভ্যস্ত গত 10 বছর ধরে। এ রাজ্যে দেশের সবচেয়ে বড় শিল্প সম্মেলন, কিন্তু এইটা তো আপনাকে মানতে হবে। এই লক্ষ্মীর ভান্ডার, যে লক্ষ্মীর ভান্ডারে প্রতিশ্রুতি একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলে দেবেন বলেছিলেন, সেইটা 21 সালে তিনি শুরু করেছেন এবং তার সরাসরি, আমি আবার বলছি, 24 সালে এই লক্ষ্মীর ভান্ডার ডিভিডেন্ড দিয়েছে তৃণমূল কংগ্রেসকে বারে বারে। তার মানে তারা সুবিধে পাচ্ছেন, একটা যারা বেনিফিটেড হচ্ছেন তারা সরাসরি ভরসা করছেন এই সরকারের উপরে। মানে এটা তো মানে ভোটের অংশে সেটা তো প্রমাণিত। সেই ভরসা যে করেছেন সেটা প্রমাণিত, আপনি সেটা বলছেন, তাতে তো অসুবিধা নেই। কিন্তু সেই ভরসা যে করবেন এই একই ফর্মুলায়, সেটা হচ্ছে অপ্রমাণিত। তফাৎ হচ্ছে এই জায়গাটায়। ফলে আমি আপনাকে বলছি যে একই অস্ত্র আপনি বারবার যদি ব্যবহার করার চেষ্টা করেন, অ্যান্ড মোর প্রিসাইসলি যে আমাদের রাজ্যের প্রেক্ষিতে যে আমাদের ইনকাম যদি বাড়তো, আমি বিশ্বাস করি যে আমাদের এই প্রান্তিক মহিলা যারা আছেন পরিবারের, তাদের এই ভাতার প্রয়োজন রয়েছে। এই কারণের জন্য রয়েছে, এমন একটা রাজ্যে বাস করছি যে সেটা আমাদের ওই এনএসডিপি বলেন
যে ন্যাশনাল স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, এটা পার ক্যাপিটা ইনকাম হিসাব করলে আমরা 24 নম্বর তলার দিকের রাজ্য। ফলে এরকম একটা রাজ্যে মানুষ যদি বেঁচে থাকতে চায় তার ভাতার প্রয়োজন আছে। আমি এই বলছি ভাতা একেবারে আমি আপনাকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর, যখন আলোচনা আবার ফিরে আসবো, যে সারা দেশে শুধুমাত্র বিজেপি শাসিত নয়, বিরোধী শাসিত প্রায় সমস্ত রাজ্যগুলোতে এই রকম মানে ভাতা দেওয়া হয়, মহিলাদের দেওয়া হয়, একজন মানে মহিলাদের ভাতা দেওয়া হয় এবং তার সরাসরি প্রভাব সেখানকার শাসক দল কিভাবে ভোট বাক্সে পেয়েছে। এ একেবারে আমি আবার বলছি, এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত, এটা দেশ জুড়ে এইটা হচ্ছে ছবি। দেখুন সংখ্যাটা প্রায় 12 লক্ষ, ইন সার্ভিস এবং অবসর অর্থাৎ পেনশনভোগী মিলিয়ে প্রায় 12 লক্ষ সরকারি কর্মচারী আজকে সর্বোচ্চ আদালতের এই রায়ে উপকৃত হবেন। এখন এই নির্দেশনামায় 100% বকেয়া ডিএ মেটানোর জন্য রাজ্যকে বলতে গিয়ে কি বলল সর্বোচ্চ আদালত, দেখুন। লক্ষ্মীবারে রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ বুঝিয়ে দিল বকেয়া ডিএর 100%ই দিতে হবে, আর অবিলম্বে মিটিয়ে দিতে হবে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25%। ফলে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবারের সুপ্রিম কোর্টের রায়ে উপকৃত হবেন প্রায় 3.5 থেকে 4 লক্ষ চাকুরিজীবী এবং 7.5 লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী। ঐতিহাসিক রায়। সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনভোগী, অন্যান্য ডিএ প্রাপকদের ঐতিহাসিক জয় হলো। মাননীয় মুখ্যমন্ত্রী আগের বার যেভাবে 25%কে না দেওয়ার সাহস দেখিয়েছেন, এবার যেন আগুন নিয়ে খেলবেন না। এই ভোটের মুখে এই রায় যদি ক্যারি ফরওয়ার্ড না করা হয়, তাহলে যে আন্দোলনের সম্মুখীন হবেন আপনি, আপনাকেও নতুন করে আন্দোলন শেখাবো আমরা। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে এই কমিটি ঠিক করবে মোট কত টাকা বকেয়া রয়েছে। 25% বকেয়া ডিএ মেটানোর পর বাকি টাকা কিভাবে, কখন বা কটি কিস্তিতে দেওয়া হবে সেটাও ঠিক করবে এই কমিটি। 6 মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করতে হবে। 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি দিয়ে দিতে হবে। 25% যে ডিএটা দেওয়ার যে ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31 ডিসেম্বর 2019 পর্যন্ত, সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম বাদুরিয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার একটা কমিটি সেটা দেখবে। বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এই ধাক্কা খেতেই তা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। সুপ্রিম কোর্ট আজকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে, হেরেছে মমতা হেরেছে, মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কর্মচারীরা জিতেছে, কান মুলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পালানোর আর কোনো রাস্তা নেই। তিনি সবসময় বলে এসছেন এটা বাকি নয়, ডিএটা অধিকার নয়। আর যারা আন্দোলন সংগ্রাম করেন, যারা ডিএ যাদের পাওনা, তারা সবসময় বলেন এবং আদালতও সেটা বলেছে, এটা হচ্ছে পাওনা, এটা তাদের অধিকার। গত বছরের মে মাসেও সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। সর্বোচ্চ আদালতের এবারের নির্দেশ কি তারা মানবে? আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো। এর মধ্যে বৃহস্পতিবারই রাজ্যের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। 1 এপ্রিল থেকেই বর্ধিত ডিএ কার্যকর হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষকে দিয়ে আমি এই পর্ব শুরু করব, তার কারণ 1000 দিনেরও বেশি সময় ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্তত আজকে এই স্পষ্ট নির্দেশের পর ভাস্করদা, এইটা বলার কোনো জায়গা রাজ্য সরকারের থাকলো না যে ডিএ দয়ার দান বা রাজ্যের মর্জির ওপর এটা নির্ভর করছে। তার কারণ স্পষ্ট এই নির্দেশনামায় কোর্ট বলে দিচ্ছে যে গিভেন ইটস ইনকর্পোরেশন ইন রোপা রুলস, the AICPI is the standard to be followed by the appellant state of West Bengal for determination of existing emolument। মানে এইটা যে আপনাদের আইন সিদ্ধ অধিকার, সেইটা কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ে প্রতিষ্ঠা পেয়ে গেল আজ। একদমই তাই। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে রাজ্য সরকার বারবার করে যে কথাটা সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করেছে যে এটা কোনো অধিকারের মধ্যে পড়ে না, বিভিন্নভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে মানে ওখানে লেখা নেই AICPI অনুযায়ী দিতে হবে, সেরকম কোনো নির্দেশিকা নেই।
বারবার করে বলার চেষ্টা করেছি যে রাজ্যের আর্থিক সংস্থান নেই। আমাদের সাথী কিছুক্ষণ আগেই বলে গেলেন, তৃণমূলকে যিনি রিপ্রেজেন্ট করছেন অরূপ বাবু, তিনি পরিসংখ্যান দেখিয়ে দেখালেন যে 11 সালের পর থেকে রাজ্যের আর্থিক স্বাস্থ্যের অভাবনীয় উন্নতি হয়েছে। এমনকি কেন্দ্রের সাথে তুলনা করতে গিয়ে এটাও বললেন যে কেন্দ্রের যেখানে ইনকাম এবং ঋণের অনুপাত হচ্ছে 56%, সেটা রাজ্যের ক্ষেত্রে নাকি 36%, অর্থাৎ 20% কম। এত শক্তিশালী আর্থিক জায়গাতে দাঁড়িয়ে থেকেও রাজ্য সরকার যখন বলে যে তাদের কাছে আর্থিক সংস্থান নেই কর্মচারীদের ডিএ মেটানোর জন্য, তখন বুঝতে হবে যে হয় তাদের প্রবক্তারা মিথ্যা কথা বলছেন, অথবা সরকার দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে, অথবা পরিসংখ্যান ভুল দিচ্ছেন। কোনটা ঠিক সেটা ওনারা ক্লারিফিকেশন দেবেন। কিন্তু সুপ্রিম কোর্ট এর কোনো কথাটাতেই আমল দেয়নি। ইমিডিয়েটলি 25%কে মেটানোর কথা শুধু বলা নয়, 100%ই যে মেটাতে হবে সেই কথাটাও বলে দিয়েছে। এবং এতদিন থেকে 2011 সালে আসার পর থেকে যে কথাটা তারা বারবার করে বলতেন, এবং এই স্টুডিওতে বসে অরূপবাবুও বলেছেন যে ডিএটা তো অধিকারই নয়, মাননীয়ার যখন যখন ইচ্ছা হবে আপনারা অধস্তনের কর্মচারী একটু করে ছিটিয়ে দেবে আর আপনারা সেটা নিয়ে খুশি থাকবেন। না, কিন্তু আমি বলছি এর আগেও তো মহামান্য সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী নির্দেশে 25% খুব সম্ভবত 6 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য বলেছিল। আপনারা অভিযোগ করেছিলেন সেটাও যাতে না দিতে হয় সেজন্য রাজ্য সরকার টালবাহানা করে আবার সর্বোচ্চ আদালতে গিয়েছে। বা এইবারে রাজ্য সরকার এটা দেবেই, আপনাদের এই বিশ্বাসটা কিভাবে তৈরি হচ্ছে আপনাদের? দেখুন, দুটোর তফাৎ আছে। সেটা অন্তর্বর্তী একটা রায় ছিল। আমরা যখন সেটাকে নিয়ে কন্টেম্প করেছিলাম তখন মহামান্য বিচারপতিরা বলেছিলেন যে আমরা পূর্ণ শুনানি করিয়ে এই মামলাটাকে শেষ করছি, এবং তারপর ধারাবাহিকভাবে শুনানি হয়েছে এবং শেষ হয়েছে। এটা যেহেতু ফাইনাল ভার্ডিক্ট এসেছে, আমার মনে হয় যে এটাকে উল্লঙ্ঘন করার সাহস আর দেখাতে পারবেন না। এবং তার থেকে বেশি করে সরকার মানবে কি মানবে না, তার থেকে বেশি করে আমরা বিশ্বাস করছি আমাদের নিজেদের শক্তির উপরে। বেশ, এটুকু বলে দিয়ে যায় যে মানানোর জন্য যা কিছু করার সেটা এই রাজ্যের কর্মচারীরা আগামী দিনে করবে। বেশ, আমি এইখানে সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবীর কাছে আসব। আমি এইটা যদি খুব সহজভাবে সুদীপ্ত আপনি বুঝিয়ে দেন, তাহলে এই যারা রাজ্য সরকারি কর্মচারীরা তারা তাহলে পূর্ণ বকেয়াটা কিভাবে আদালতের নির্দেশে পাবেন? এবং এটা তো 2008 থেকে 19 পর্যন্ত, এবার 19 থেকে টিল নাও যে বকেয়া রয়েছে সেটার কি হবে? দেখুন, প্রথমেই বলি আজকে যে রায়টা দিয়েছে, রায়ের কতগুলো ভাগ আছে। প্রথম ভাগ হলো 16ই মে 2025-এ যে অন্তর্বর্তী রায় দিয়েছিলেন যে টোটাল বকেয়ার 25% দিয়ে দিতে হবে, সেইটা আজকে এই রায় বলেছে যে ওটা ইমিডিয়েটলি দিতে হবে। ইমিডিয়েট মানে কালকের মধ্যেই দেওয়া মানে বোঝায় আইনত। ইমিডিয়েটলি 25% দিয়ে দিতে হবে। 6ই মার্চের মধ্যে যে কমিটি তৈরি করে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেই কমিটি সঙ্গে রাজ্য সরকার বসবে এবং বসে ঠিক করবে যে আর কত টাকা ডিউ এবং এই পেমেন্ট ইনস্টলমেন্টে কতগুলো ইনস্টলমেন্টে কিভাবে পেমেন্ট করতে হবে। সেইটা ঠিক করার পর 31শে মার্চের মধ্যে যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা পেমেন্ট করতে হবে। এবং 15ই এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে একটি রিপোর্ট জমা দিতে হবে, কমপ্লায়েন্স রিপোর্ট, যে তারা 25% দিয়েছে, তারা ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে এবং আর কতগুলো ইনস্টলমেন্টে তারা টাকা দেবে। এটা হলো যদি বলতে চান খুব সংক্ষেপে রায়টা সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিয়েছে। এবার আরেকটা বিষয়, এবার 2000 এই রায় কার্যকরী হবে কাদের জন্য? যারা 2008 থেকে 19-এর মধ্যে সরকারি কর্মচারী কর্মরত ছিলেন বা যারা রিটায়ার্ড করেছেন, তারা এই রায়ের সুবিধে পাবে। এবার বিষয়টা হলো যারা 2019 সালের পরে চাকরিতে এসছেন তাদের ক্ষেত্রে এখানে প্রথমে একটা কথা বলতে হবে। আজকে যে এই রায়টা এসছে তার প্রধান কারণ হলো 2009-এর রোপা, যেটা তৎকালীন বামফ্রন্ট সরকার থাকাকালীন 2009-এর রোপায় বলে দিয়েছিলেন যে এআইসিপি অনুযায়ী ডিএ পাবে, এবং সেই জন্যই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট উল্লেখ করে বলেছে 2009-এর রোপাতে বলা আছে, তাই জন্য এটা একটি লিগ্যাল রাইট। এতে বোঝা যাচ্ছে আর 2019 সালের রোপাতে তৃণমূল কংগ্রেসের যে সরকার, সেই সরকার এই বিধিটাই রাখেনি, এই ডিএর বিধিটাই রাখেনি, এআইসিপি অনুযায়ী পাবে সেটাই রাখেনি, কারণ তারা মনে করে এটা একটা দান। তাতে বোঝা যায় যে এই সরকার কর্মচারীদের বিরুদ্ধে, এবং এর জন্য আবার মামলা করতে হবে। এবং আশা করা যায় যদি রাজ্য সরকারের লজ্জা থাকে তাহলে তারা মেনে নেবে, যদি লজ্জা না থাকে তাহলে আবার থাপ্পড় খেতে হবে, আবার আপনার টাকা খরচা করে তারা আইনজীবী রাখবেন এবং তারা আবারও হারবেন, এটা আমি বলতে পারি। কাঞ্জিলালের কাছে আসবো। আরেকটা কথা একটু বলে দিতে চাই, যে সব জায়গায় বলছিলেন, ভাস্কর দাও বললেন,
অরূপদাও বললেন, খুব রাজ্য দ্রুত। সরকারের টাকার কোনো অভাব নেই, কারণ অলরেডি সুপ্রিম কোর্ট বলেছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের টাকা ফেরত দিতে হবে, আর সেই ফিগারটাও কিন্তু কয়েকশো কোটির মতনই হবে। তাই বেশ, সেই টাকা আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, একটা বিষয়, এই ধরুন দীর্ঘ শুনানিতে তো রাজ্যের তরফে বারে বারে তাদের আর্থিক স্বাস্থ্যের কথা বলা হয়েছে, এমনকি এই কথাও বলা হয়েছিল যখন 50% একেবারে বকেয়া দিয়ে দেওয়ার কথা, তখন একেবারে রাজ্যের তরফে কোর্টে দাঁড়িয়ে বলা হয়েছিল রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। আজকে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে রাজ্যের ফিসকাল পলিসি কখনোই এই যারা সরকারি কর্মচারী বকেয়া ডিএ থেকে বঞ্চিত রয়েছেন তাদের অধিকারে কখনো বাধা হতে পারে না, মানে এইটা কতটা পজিটিভ বলে আপনার মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে আজকের যে বাজেটের ডেটাগুলো আমরা দুপুরবেলা থেকে শুনেছি, সত্যি তাতে আমার মনে হচ্ছিল সেই রবীন্দ্রনাথের ওই কবিতাটা, যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার ভালো, কিন্তু সেই অন্ধকারের প্রদীপের আলোতে আমরা সবাই আলোকিত হব এটাই আমরা আশা করব, কিন্তু প্রদীপের নিচের একটা অন্ধকার থেকে যায়। এখন এই যে ভাতা সর্বস্ব বা যেটা নিয়ে বিরোধীরা এত সমালোচনা করেন, সেটা তো রাজনীতির একটা মানদণ্ড হয়ে গেছে, ভোটের একটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে। এবং সমস্যাটা হচ্ছে যেহেতু এটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গ নয় সমস্ত রাজ্যের ক্ষেত্রে এটা হয়েছে, যার জন্য রাজ্যের যে আয় সেটা কিসে কিসে খরচা হবে সেটা আগে ডিসাইড করার থেকে গুরুত্ব পেয়ে যাচ্ছে এই ভাতাটা। এবং তার ফলে যে ভাতার সর্বস্ব যে আয় বা আয় ব্যবস্থা, আয়ের উৎস, সেগুলো সংকুচিত হচ্ছে এবং তার ফলে এই কমপ্লিকেশন ডিএটা অবশ্যই সরকারি কর্মচারীদের অধিকার। মহানন্দাদি 4% আরো ডিএর কথা ঘোষণা করা হয়েছে, তারপরেও তো বকেয়াটা 36% থেকে যাচ্ছে। অবশ্যই বকেয়া থেকে যাবেই, কারণ মানে ফারাকটা কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিশাল ফারাক। কারণ আমি বললাম তো আসল গলতটা কোথায়, গলতটা হচ্ছে যে আয় রাজ্য সরকার করছে, আয়ের থেকে কি কি কোনগুলো প্রায়োরিটি পাবে সেগুলো তো দেখতে হবে, যেগুলো আমাকে দিতেই হবে, কিন্তু তোমাকে ট্রেন্ডে চলতে হবে। এখন আশেপাশের সমস্ত রাজ্য, বিহার, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তারা ভাতা দিচ্ছে, ভোটের ক্ষেত্রে এটা প্রয়োজন, অর্থাৎ রাজ্যের যদি সীমিত আয়ও থাকে সেখান থেকে সেটা চলে যাবে। এবারে বাকি রইল কি? পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, ডিএটা তো অবশ্যই সরকারি কর্মচারীদের একটা অধিকার, এবং এটা কেন মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এই টাকাটা ধার্য করা হয়, কাজে এটার বঞ্চিত হবার তো কোনো মানেই হয় না, এবং কেনই বা হবে। কিন্তু সমস্যাটা আসলে ওই জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ রাজনীতির ট্রেন্ডটা বা ক্যারেক্টারিস্টিক্সটা বদলে যাচ্ছে, এবং তার ফলেই রাজ্য সরকার যা আয় করছে সেটা তো নিশ্চয়ই অরূপবাবুও বললেন যে খুবই আশাপ্রদ, এবং যে কটা জিনিস আমরা দেখলাম তাতে প্রচুর ক্যাপিটাল এক্সপেন্ডিচার 18 গুণ বেড়েছে, তারপর এগ্রিকালচার 13 টাইমস বেড়েছে, ট্যাক্স ইনকাম 6 গুণ বেড়েছে, তাহলে তো নিশ্চয়ই তার রাজ্যের তো এত খারাপ অবস্থা নয়, যদিও পার ক্যাপিটা জিডিপিতে অনেকটা পিছিয়ে আছে, কিন্তু সামগ্রিকভাবে গ্রস জিডিপিতে তো রাজ্যের খুব খারাপ অবস্থা না, মাঝামাঝি জায়গায় আছে। তাহলে দিয়ে দিতে সমস্যা কোথায়? সমস্যাটা ওই জায়গায়। ভাতা তো নিশ্চয়ই দিতে হবে, কন্যাশ্রীতে তো দিতেই হবে, কিন্তু এই যে ভাতা এবং এই যে লক্ষ্মীর ভাণ্ডার বা ধরো আরও অন্য যেগুলো, সেগুলো ট্রেন্ড হয়ে গেলে সবাইকেই সেই ট্রেন্ডে চলতে হচ্ছে, তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, কারণ ভোট বড় বালাই, এটা তো মানতেই হবে। আমি নিঃসন্দেহে আমি বলছি এতগুলো যখন অভিযোগ তার উত্তর তৃণমূল মুখপাত্র দেবেন, কিন্তু তার আগে আমি এখানে দর্শকদের একবার দেখাতে চাইবো অস্বস্তিটা তৃণমূল। একটা হচ্ছে রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা, এই নিয়ে কোনো সংশয় নেই, সর্বোচ্চ আদালত একেবারে 100% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার মধ্যে আবার তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি দেখাতে চাইবো কিভাবে আক্রমণ করেছেন, কি বলেছেন, এবং সবটা নিয়ে আমি অরূপ চক্রবর্তীর কাছে ফিরছি। দেখুন, हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा, जरा खुद को अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं, और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है? ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है, सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते हैं। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब प्रेशर पैदा किया जा रहा है।
मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं? और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। আমি অরূপ চক্রবর্তীর কাছে আসবো। আমি বলছি জোড়া অস্বস্তি কি অরূপদা এটা নয়? একদিকে হচ্ছে জোরালো ধাক্কা সর্বোচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকার আজকে খেয়েছে এবং স্বয়ং প্রধানমন্ত্রী, কারুর নাম তিনি করেননি, কিন্তু একেবারে ইঙ্গিতটা স্পষ্ট যে অনুপ্রবেশকারীদের হয়ে আদালতে সওয়াল করতে যাচ্ছেন। এই একই কথা তো শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী, 1,20,00,000 অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মুসলমান ইত্যাদি শুনে শুনে বড় হলাম। তো এসআইআরে কটা রোহিঙ্গা মুসলমান ধরা পড়লো? নির্বাচন কমিশন এখন অবধি ফিগারটা জানিয়েছে 0। এখন অবধি একজনও রোহিঙ্গা আইডেন্টিফাইড নয়। বরঞ্চ উল্টে বিজেপির এমপি অনন্ত মহারাজ সে বলে দিল যে ভারতবর্ষের বুকে তাহলে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। আমরা বলছি না, বিজেপির এ রাজ্যের রাজ্যসভার এমপি এক। তো এই প্রশ্ন অবান্তর, কারণ নরেন্দ্র মোদী নিজেও জানেন যে তার সামনে বলবার কিছু নেই, এটা বলতে হয় তাই বলেছেন। দ্বিতীয় কথা, এখানে ডিএ মামলা নিয়ে এত কথা বলা হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে যখন এই শুনানি হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি এবং সিএজির একজন প্রতিনিধি ছিলেন। রাজ্যের পক্ষ থেকে রাজ্যের কোনো প্রতিনিধি সেখানে ছিলেনই না। এটা একটু ভুল বলছেন। আমি আপনার বলার সময় একটাও কথা বলি না। আপনার বলার সময় আপনার মনে হচ্ছে আপনি বলছেন না, তাহলে আপনার বলার সময় কন্টিনিউয়াস আমি বললাম আপনি কথা বলতে পারবেন। এটা বেসিক ডিসেন্সিটা নেই বলেই আপনারা ভুল হয়েছেন। এইটা ভুল তথ্য হচ্ছে আপনার বলার সময় আপনি বলুন না ঠিক তথ্য, বারণ কে করেছে? আপনি ঠিক তথ্য বলেনি। হ্যাঁ, সুপ্রিম কোর্টের 3 বিচারপতি এবং সিএজির একজন প্রতিনিধি ছিলেন, রাজ্যের পক্ষ থেকে কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। তারপরও এই রায় আমরা আইনিভাবে নিশ্চিতভাবে বিশেষজ্ঞদের পরামর্শ নেব, পর্যালোচনা করব। মে মাস অবধি সময় রয়েছে, আমরা সব দিক খতিয়ে রেখে নিশ্চয়। কিন্তু তার মধ্যেও একটা কথা ইন্টারেস্টিং, রাজনীতির একজন ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে না মে মাস অবধি সময় কি করে থাকছে? আমি বলছি প্রথমত 25% ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে, বাকির প্রথম কিস্তিটা 31 মার্চের মধ্যে ইমিডিয়েটের ডেফিনেশনটা কোথায় দেওয়া আছে? ইমিডিয়েট মানে এই যে উনি বলছেন যে আজকে রাতের মধ্যে দিতে হবে, এই ডেফিনেশনটা কোথায় দেওয়া আছে? ভারতের সংবিধানের কোন ধারায় দেওয়া আছে? আমি আবারও বলছি, এই বিষয়ে রাজ্য সরকার আইনি পরামর্শ নেবে। এক, দ্বিতীয় কথা, এই যে বলা হচ্ছে 25%, কেন? কারণ সুপ্রিম কোর্ট নিজেও জানে যে একটা কেন্দ্রীয় সরকার এতটাই প্রতিহিংসা পরায়ণ এবং বিমাতৃসুলভ আচরণ করে যে এর কদিন আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল। হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলেছিল মনরেগার টাকা এভাবে আটকে রাখা যায় না। 52,000 কোটি টাকা রাজ্যকে নির্দেশ দিয়েছিল, কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল ছাড়ার জন্য। তারপরে ওই অসভ্য বর্বর বিজেপির সরকার সেই জায়গাটা ছাড়েনি। আজকে কেয়াদেবী প্লিজ, কেয়াদেবী গলার জোর আপনার সকলের আছে। মাঝখানে ঢুকলে গোটা শোতে কেউ করতে পারবে না কথা। মাঝখানে গোটা শোতে আপনি কাউন্টার করার পূর্ণ সুযোগ পাবেন, পূর্ণ সুযোগ পাবেন। আমার শুধু একটা কথা বলার, নিজের বক্তব্য, আমার বক্তব্য হচ্ছে তৃণমূলের বক্তব্যে বিজেপি একমত হবেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমার বক্তব্য হচ্ছে নিজের সময় কেয়াদি বলার সময় অরূপ চক্রবর্তী বললে সেটা কি সাধারণ মানুষের কাছে পৌঁছবে? আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, খুব গুরুত্বপূর্ণ, আজকে যে নির্দেশ সর্বোচ্চ আদালত দিয়েছে সেটা একেবারে মনিটর করার জন্য 4 সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আবার উল্টো দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে তারা একটা কমিটি গঠন করছেন যারা এই সর্বোচ্চ আদালতের নির্দেশটা পুরোটা খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। আপনার কি মনে হচ্ছে? দেখো, বহু চোখের জল ফেলে কিন্তু সরকারি কর্মচারীরা আজকে এই বিজয় হাসিল করেছে এবং বহু ফন্দি, বহু অপমানের মধ্য দিয়ে কিন্তু আজকে এই রায়টা এসছে। আমি তোমায় বলতে চাই যে আজকে বাজেটে কোনো অ্যালোকেশন নেই। আমি ভালো করে বাজেটটা পড়লাম, যে অতিরিক্ত যে ব্যয় বরাদ্দ রাখার কথা এই 25% বকেয়া দিয়ে দেওয়ার জন্য, সেই প্রভিশন কিন্তু রাখেনি। এটা খ হলো, আজকে একেবারে মানে ধরো প্রত্যেকটা শুনানিতে রাজ্য সরকারের উকিল ছিল, তারা তীব্র বিরোধিতা করেছে, তাদের বক্তব্য রেখেছে, কিন্তু একদম তুমি জানো যে যেদিন ফাইনাল ভার্ডিক্ট হয় সেদিন কেবলমাত্র সেটা প্রকাশ করা হয়, মানে পড়ে শুনিয়ে ছেড়ে দেওয়া হয়। মানে সেখানে অনুপস্থিত থাকলো কি তাহলে সচেতনভাবে
এটা বলার জন্য যে আমাদের উকিল ছিল না। থার্ড যেটা, সেটা হলো এই যে রাজ্য সরকার সময় কেনার জন্য একটা কমিটি তৈরি করলো, এই মানে চিফ সেক্রেটারির নেতৃত্বে এই কমিটিটাই আমি মনে করি যে কোনো না কোনো ফন্দি খুঁজবে কি করে আবার রিভিউয়ের জন্য পিটিশন করা যায়। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসতে যাবো। পার্থদা, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজ্যসভায় দাঁড়িয়ে আপনি শুনেছেন পুরোটা, আমরা দর্শকদের শোনালাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন। না, আমি একটাই জিনিস বলবো যে অনুপ্রবেশের প্রশ্নে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী করতেই পারেন, কিন্তু তার আগে তাকেও ভাবতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রক, তারা 11 বছর ক্ষমতায় আছেন, সেখানে দাঁড়িয়ে এই যে এই বর্ডার দিয়ে এরা আসছেন যাচ্ছেন এবং সোজা দিল্লি অবধি চলে যাচ্ছেন বা গুজরাট অবধি, সেটা হচ্ছে উপেক্ষা করতে পারে না। দুই, ডিএর প্রশ্নে আমি অন্তত এইটুকু বলবো যে আলোচনা চলছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদেরকে প্রায় তাদের আন্দোলনের আওয়াজকে কুকুরের এই ঘেউ ঘেউ ডাকের সাথে তুলনা করেছিলেন। সেখান থেকে এত পথ অতিক্রম করেছেন এরা আজকের, এবং সেখানে তারা হাইকোর্ট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করে সুপ্রিম কোর্ট অবধি গেছেন। ফলে আজকের জাজমেন্টের মধ্যে প্রমাণিত হচ্ছে আসলে এটা ওই ক্লাবের অনুদান, মর্জি মাফিক অনুদান নয়, ডিএটা আসলে অধিকার, এবং এই অধিকারটাকে বাস্তবায়িত করা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। আমি আপনাকে একটাই জিনিস বলছি যে গতবার যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে 25% দিয়ে দিতে হবে বকেয়া, তারা রাজ্য সরকার হলফনামা দিয়ে বলেছিলেন আমাদের মাজা ভেঙে যাবে। আর সেই রাজ্য সরকার আজকের বাজেট যখন পেশ করছেন দেখে মনে হচ্ছে অল ইজ ওয়েল, এরকম একটা রাজ্য তারা হচ্ছে যে পরিচালনা করতে চাইছেন। আমি বলছি যে এই জায়গায় সঠতা, ফলে এই যে যত সাধারণ মানুষকে ভাতা থেকে শুরু করে বলছেন না, যেমন সরকারি কর্মীদের প্রশ্নেও তারা হচ্ছে যে এই বঞ্চনা করেছেন, সঠতা করছেন, আপনি অন্যদের ক্ষেত্রেও তারা এই সঠতার আশ্রয় নিচ্ছেন সামনে ভোট হবে। একটাই কথা বলার, আমি সিপিএম এবং তৃণমূল দুজনকে থামাচ্ছি। ভাস্কর ঘোষ, দীর্ঘ লড়াইয়ের পর আজকে তারা জয় পেয়েছেন। কথা বলার যে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে, আমরা সেটাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই, লক্ষ্মী ভান্ডার বাড়ুক। লক্ষ্মী ভান্ডার বাড়ানোর মতো আর্থিক সামর্থ্য রাজ্যের আছে নিশ্চয়ই। তার সাথে আমরা যে কাজ করি, আমরা যে সরকারি পরিষেবাগুলোকে পৌঁছে দিই, আমাদের শ্রমের সঠিক মূল্যটা রাজ্য সরকার বুঝিয়ে দিক। এবং এই ডিএটার সাথে কিন্তু সমস্ত রাজ্যের কর্মচারী, মানে খেটে খাওয়া মানুষের, সে ধানপোতার শ্রমিকেরও, তারও কিন্তু মানে পারিশ্রমিকের সম্পর্ক আছে। এই রাজ্যের কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করেন বলে এই রাজ্যের ধানপোতার শ্রমিকেরও বেতনটাও অর্ধেক। রাজ্যের মানুষ বুঝুক, যেটা লাগানোর চেষ্টা করছে লক্ষ্মী ভান্ডারের সাথে ডিএর কোনো বিরোধ নেই। অন্যান্য রাজ্য লক্ষ্মী ভান্ডারও দেয়, ডিএও দেয়, পেনশনও দেয়। এখানে যেহেতু দিতে পারছে না, সুতরাং বলতে হবে যে ফেল স্টেটের দিকে যাচ্ছে। রাজ্য কেন্দ্রীয় যেটা বললাম, আজকে সাবমিশনে পরিষ্কার করেছে, তথ্য দিয়ে বলেছে 12টা স্টেট নয়, তার থেকে অনেক বেশি সংখ্যক স্টেট কেন্দ্রীয় হারে দিয়ে দেয়, অনেক বেশি সংখ্যক স্টেট কেন্দ্রীয় হারে বেশি দেয়। সবথেকে কম পশ্চিমবঙ্গ দেয়, সবথেকে কম পশ্চিমবঙ্গে বুঝি। এটার সাথে লক্ষ্মী ভান্ডারের সাথে কোনো সম্পর্ক নেই। লক্ষ্মী ভান্ডার যে ফান্ড থেকে দেওয়া হয়, ফান্ড থেকে দেওয়া হয়। দেখুন, এত লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে, নিঃসন্দেহে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতার অঙ্ক সেটা আজকে বাড়ানোর কথাই রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট সেখানে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। যেখানে 1000 টাকা ছিল সেটা বেড়ে হয়েছে 1500 টাকা, 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, এবং যেটা 1200 টাকা ছিল সেটা হয়েছে 1700 টাকা। আমি এইখানে প্রতিবেদনটা রাখতে চাইবো লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আজকে কি ঘোষণা করলো রাজ্য সরকার, তারপরে ফিরছি আলোচনায়। দেখুন, লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীদের লক্ষ্মী লাভ, বাড়ল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার তা 500 টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাবেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও বাড়ছে 500 টাকা। অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখন থেকে মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বর্তমানে রাজ্যে ভোটারদের প্রায় 50% মহিলা। তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতেই বিজেপিও প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা বাড়াতে পারি, কমবে না। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলও মেলে হাতে নাতে। রাজ্যের মহিলা ভোটারদের সিংহভাগই ঢালাও ভোট দেন তৃণমূলকে, যা তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে মসৃণ করে দেয়। অন্যদিকে 200 আসনের হুঙ্কার ছাড়া বিজেপিকে থেমে যেতে হয় মাত্র 77টি আসন পেয়ে। তারপর কেটে গেছে 5-5টা বছর। সামনে আরও একটা বিধানসভা ভোটের লড়াই। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। এই আবহে ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এই ভাতা বৃদ্ধি? অনেক হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তো আমাদের চলবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 না বাড়িয়ে ছেলে মেয়েদের একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের এই মহিলারা সবাই খুব খুশি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মাতৃ বন্দনা অনুদান এবং দিল্লির বিজেপি সরকারের মহিলা সমৃদ্ধি অনুদান রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্পও রয়েছে। ভোটের মুখে এবার পশ্চিমবঙ্গে আরও ভাতা বাড়ালো তৃণমূল সরকার। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম, সেটা করলাম না তা নয়। লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়াচ্ছে, আমি এর বিরোধী নয়। আমি চাই 5000 করে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিক ওদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কি বড় ফ্যাক্টর হবে? আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। আমি মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো। মহানন্দাদি, দেখছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একেবারে ভোটের দিকে তাকিয়ে তাহলে এই অন্তর্বর্তী বাজেট নয়, এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে 500 টাকা বাড়ানো হয়েছে, 2021 অনওয়ার্ডস যতগুলো নির্বাচন আমাদের এই রাজ্যে হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার কিভাবে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ডিভিডেন্ড তুলে দিয়েছে, এটা বারে বারে সেটা প্রমাণিত হয়েছে। শুধু যেখানে বিশেষ করে আপনি মানবেন যে আমাদের এই রাজ্যে প্রায় 50% মহিলা ভোট ব্যাংক, ফলে সেইখানে যখন তিনি 500 টাকা বাড়াচ্ছেন, সম্ভাবনা প্রবল যে তার সরাসরি ডিভিডেন্ড ভোট বাক্সে 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তুলবে, এইটা মানে তৃণমূল কংগ্রেস নিজেও হয়তো আশা করছে। অবশ্যই এটা তো অন্য রাজ্যের থেকেই প্রমাণিত হয়ে গেছে, এবং যবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার এসেছে তবে থেকে এটা প্রমাণিত, এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে দেখো, এই ধরনের প্রকল্প শুধু আমাদের দেশে নয়, কিন্তু মেক্সিকোতেও রয়েছে প্রোগ্রেসা, ব্রাজিলে রয়েছে বলসা ফ্যামিলিয়া, কিন্তু প্রত্যেকটার সঙ্গে যেরকম স্কুলে হাজিরা, স্বাস্থ্য পরীক্ষা এগুলো যুক্ত। এবং একটা কথা বলবো, এই যে লাডলি লক্ষ্মীর বাহেনার কথা বলা হচ্ছে এমপিতে, ওখানে কতগুলো পয়েন্ট আছে দেখো, এগুলো কিন্তু আমাদের একটু বুঝতে হবে। যে একটা বাচ্চা মেয়ে জন্মালে 1 বছরের মধ্যে রেজিস্ট্রেশন করালে প্রথম 5 বছর 6000 টাকা, ক্লাস 6-এ ভর্তি হলে 2000 টাকা, 9-এ ভর্তি হলে 4000 টাকা, ক্লাস 12-এ ভর্তি হলে 6000 টাকা, এবং ইম্পর্টেন্ট হচ্ছে মেয়ের বয়স 21 হবে বা 12th-এর পরীক্ষায় বসলে তবে 1 লাখ টাকা পাবে যদি সে 18 বছরের মধ্যে বিয়ে না করে। আমাদের কিন্তু কন্যাশ্রী হয়েছে, অত্যন্ত ভালো জিনিস, কিন্তু তার সঙ্গে এই শর্তগুলো থাকছে না, যার জন্যই বললাম প্রদীপের নিচে অন্ধকার, অর্থাৎ নাবালিকা বিবাহটা ভীষণভাবে বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, স্কুল ছুট বেড়ে গেছে, নারী পাচার বেড়ে গেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যেখানে কেরালায় 99% স্কুলে কম্পিউটার, পশ্চিমবঙ্গে 25% স্কুলে কম্পিউটার, 19% স্কুলে মেয়েদের আলাদা টয়লেট নেই। কাজে এই ধরনের পরিকাঠামোগুলোর অভাব হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার থাক, কন্যাশ্রী তো ভীষণভাবে থাক অবশ্যই, কিন্তু তার সঙ্গে যদি শর্তগুলো না থাকে, আমি নিজে একটি মহিলা কলেজের অধ্যক্ষ, আমি নিজে দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি যে বহু মেয়ে তারা কলেজে ভর্তি হচ্ছে, যেই টাকা পাচ্ছে তারা পড়া ছেড়ে দিচ্ছে। পার্সোনালি তাদের বাবা মা, তাদের পরিবারকে গিয়ে বোঝাতে হচ্ছে যে আপনারা পড়াশোনাটা কমপ্লিট করান, এই জন্যই তো টাকাটা দেওয়া হচ্ছে। এইখানে একটা নজরদারি এবং কিছু শর্ত থাকতে হবে, তবেই কিন্তু রাজ্যটা সত্যিকারের সোনার বাংলা হবে। মানে যেটা বলছেন মহানন্দজি, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ভাতা যেখান থেকে মহিলারা উপকৃত হচ্ছেন, এইটা যেন না হয়, মানে তাদের একেবারে নিজের পায়ে দাঁড়ানো, প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষার দিকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, এইটা যেন উদ্বুদ্ধ করে মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই দিকে যেন যায়, তার জন্য কিছু কন্ডিশনস সেইটা অরূপদা যেন থাকে, এইটার দিকে জোর দেওয়া উচিত বলছে। না, প্রথমত মহানন্দদি একটা কথাকে আমি একটুখানি কন্ট্রাডিক্ট করছি এই কারণেই, কারণ কন্যাশ্রীর K1 মানে স্কুলে পড়ার সময় তাকে প্রতি বছর আনম্যারিড সার্টিফিকেট জমা দিতে হয়, তবে তার অ্যানুয়াল রিনিউয়াল টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছে, এবং 18 বছর পর্যন্ত সে পড়াশুনো সম্পন্ন করলে পশ্চিমবঙ্গ সরকার সেই মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা পৌঁছে দিচ্ছে।
আজকের এই ঘোষণার ফলে 2,42,00,000 বাংলার মায়েরা তাদের অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে যাবে, যার জন্য সরকার 43,000 কোটি টাকা এই বাজেটে বরাদ্দ করেছে। আমি শুধু জানতে চাইব, যে শুভেন্দু অধিকারী এত বড় বড় ডায়লগ দিলেন, কদিন আগে তো কেন্দ্রের বাজেট হলো, নয়া পয়সা বরাদ্দ করেছেন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, নারী সশক্তিকরণের জন্য, এই জাতীয় এই যে 3,000 টাকা বলছেন বিহারেও দিয়েছি। বিহারে কি হলো, কদিন আগে নির্বাচন হলো, নির্বাচনের আগে 10,000 টাকা দেওয়া হলো, ঠিক, এবং নির্বাচনের নর্মসকে ভায়োলেট করে উইদিন ইলেকশন পিরিয়ড 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হলো। মহিলাদের ভোট পেল বিজেপি, ভোট পাওয়ার পরে কি হলো, রেজাল্ট বেরোলো, সেই পোর্টালটাকেই বন্ধ করে দেওয়া হলো। বলা হয়েছিল 2 লক্ষ টাকা দেওয়া হবে মহিলাদের, ইলেকশন শেষ, সাথে সাথে পোর্টাল বন্ধ করে দেওয়া হলো। এটা হচ্ছে বিজেপি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, এই যে লাডলি বেহেলা স্কিম, মহারাষ্ট্রে কি করলো, মহারাষ্ট্রে যত মানুষকে লাডলি বেহেলা দিয়েছিল তার 30% অলরেডি কাট অফ করে দিয়েছে। আমাদের তথ্য নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের তথ্যের ভিত্তিতে দাঁড়িয়ে এই কথা বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে অ্যানসার দিতে হচ্ছে এদেরকে, কেন সেখানে বন্ধ হয়ে যাচ্ছে। পার্থক্যটা এখানে, একটা সরকার মহিলাদের পাশে দাঁড়িয়ে যখন কাজ করে তখন তারা এরাকে এরা বলেছিল ভাতা ভিক্ষা। এই বামপন্থীরা 34 বছর রাজত্ব করেছে, এখন বড় বড় ডায়লগ দিচ্ছে 34 বছরে 34 নয়া পয়সা বাংলার কোন গরিব মায়ের জন্য বরাদ্দ করেছে? মমতা ব্যানার্জি করেছে। যারা 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 গরিব মানুষের পাশে দাঁড়িয়ে এই অভিযোগের তো জবাবগুলোও নিতে হবে। কে ঘোষ, একটা কথা দেখুন, তৃণমূল মানেই মিথ্যে, সেটা তো আমরা জানি, মুখ খুললেই মিথ্যে। আমি আপনাকে কিছু তথ্য দিয়ে দিচ্ছি। এরা বলছে কত টাকা কি বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গের বাজেটের নিরিখে। যখন বাজেট নিয়ে তো কথা বলা হচ্ছে, কৃষি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এই অর্থবর্ষে আপনি রাখুন, এতক্ষণ লেকচার দিলেন, বরাদ্দ করা হচ্ছে 10,463 কোটি টাকা। গুজরাট শহরের কথা গুজরাট চলে যায়, সেখানে কৃষিক্ষেত্রে এই অর্থবর্ষে বরাদ্দ হচ্ছে 22,000 কোটি টাকা। উড়িষ্যায় আমাদের সেখানে সরকার এসছে 37,838 কোটি টাকা। টোটাল বাজেট পশ্চিমবঙ্গে, শোনার ধৈর্য রাখুন, শিক্ষা খাতে এত লেকচার দিচ্ছিলেন অরূপ, সেখানে বরাদ্দ করা হয়েছে 41,000 কোটি টাকা। আচ্ছা, বিহারে 68,216 কোটি টাকা, গুজরাটে 60,000 কোটি টাকা। কোথায় তাহলে চিন্তা করুন, এগিয়ে বাংলা না পিছিয়ে বাংলা? শিল্প, এবার শিল্প, যে শিল্প পশ্চিমবঙ্গে আমরা কি শিল্প দেখি, শুনে নিন না, শিক্ষার সর্বনাশের কথা হলো, এবার শিক্ষিত যুবকদের জন্য কি, আমি আবার প্রত্যেকটা পার্ট তো আমাকে দর্শকদের জন্য রাখতে হবে। সেটা হচ্ছে শিক্ষিত যুবকদের জন্য বেকার ভাতা, যেটার একেবারে পোশাকি নাম রয়েছে যুবসাথী প্রকল্প। ঠিক কি বলা হয়েছে এই নতুন প্রকল্প নিয়ে দেখাবো, কি বলছেন মুখ্যমন্ত্রী এবং পাল্টা বিরোধী দলনেতা কি বলছেন, দেখুন। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको about 30 lakhs people will be here, 30 lakhs youth will be motivated and generated. মেধাযুক্ত শিক্ষিত ভাই বোনেদের সঙ্গে একটা মকারি, বঞ্চনা এবং তাদের এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কার্যত বৃদ্ধাঙ্গুষ্ঠ আজকে দেখিয়ে বললেন আমরা চাকরি টাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। বেকার ভাতা যেটা বামেদের সময় চালু ছিল, বন্ধ হয়েছিল, সেটা আবার কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে ফিরিয়ে নিয়ে আসা হলো। এক হচ্ছে এই জিনিসটা পার্থতা, পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান, এটাতে তো 1,500 টাকা করে না হয় আগামী 5 বছর দেওয়া হবে, কিন্তু স্থায়ী কর্মসংস্থান, চাকরির সুযোগ, সেটা কতটা এই আজকের এই বাজেটে বা অন্তর্বর্তী বাজেটে লক্ষ্য করা গেল? না, এটা আপনি আলোচনা করছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। আমি এইটুকু বলতে পারি
যে রাজ্যে সরস্বতী পালিয়েছে গত 5 বছর, এটা হচ্ছে খুব পরিষ্কার। এবং তারপরে যতটুকু বিদ্যা পাচ্ছে, লেখাপড়া শিখছে আমাদের ছেলেমেয়েরা, তারা হচ্ছে এই রাজ্যে টিকে থাকতে পারছে না, কারণ রাজ্যে শিল্প নেই বলে, রাজ্যে কর্মসংস্থান নেই বলে। এবং তাদের একটা বেশিরভাগ অংশ হচ্ছে যে পরিযায়ী হয়, পড়ুয়া হচ্ছে অথবা পরিযায়ী শ্রমিক হচ্ছে। আমাদের রাজ্যে আমি বলবো যে বেকারত্বের প্রশ্নে যা করার উচিত ছিল সরকারের, দে হ্যাভ মিজারেবলি ফেইল টু ডু সো। যেটা আমি শুরুতে বলছিলাম যে এত শিল্প সম্মেলন ঘটা করে হয় প্রত্যেকবার, আমরা শুনি যে সেই শিল্পের যদি 3-4% যা কমিটেড হয় তা যদি বিনিয়োগ হতো, তাহলে এই রাজ্যে শিল্প বা পরিষেবার ক্ষেত্রে যে উন্নতি হতো, তাহলে সরকারকে আজকের আর বেকার ভাতা দেওয়ার হচ্ছে পরিকল্পনা করতে হতো না। ইট শোজ যে আমাদের এক্সটেন্ট অফ বেকারি কোন জায়গায় গেছে, যে যেখানে দাঁড়িয়ে সরকারকে সব কাজ হয়ে গেছে, মানে 90% কাজ সরকারের শেষ, কি পারলে 100% শেষ, সেরকম একটা রাজ্যের সরকার তারা হচ্ছেন যে নতুন করে হচ্ছে যে বেকার ভাতা ইন্ট্রোডিউস করছেন। ফলে পয়েন্ট ইজ দ্যাট এতে বেকারত্বের সমস্যা মিটবে না। আমাদের এই মহিলাদের যেরকম লক্ষ্মীর ভাণ্ডার করলেন, কিন্তু আমাদের লক্ষ্মীরা কি নিরাপদ? সন্ধ্যে 7টার পর নাইট শিফট বন্ধ করে দেওয়ার নিদান যখন মুখ্যমন্ত্রীকে ভাবতে হয়, বা রাত্রির 8টায় কেন মেয়েটা হস্টেলে ছেড়ে বাইরে বেরিয়েছিল এই কথা বলতে হয়, তখন বুঝতে হয় যে এরকম একটা আনসেফ পরিবেশের মধ্যে লক্ষ্মীর ভাতা মানুষকে বাঁচিয়ে রাখার কোনো উপায় যোগায় না। ঠিক একইভাবে বেকার ভাতা হচ্ছে আমাদের এখানে শিক্ষিত বেকার যারা, তাদেরকে টিকিয়ে রাখার কোনো আলো দেখাতে পারছে না। কার্যত এটা হচ্ছে একটা স্বীকারোক্তি সরকারের যে আমি এত বছর থাকার পর, 15 বছর থাকার পর এই রাজ্যে আই হ্যাভ ফেইলড ইট মেজারেবলি, যে সেখানে দাঁড়িয়ে ফলে তারা হচ্ছে এই কাজ করছে। হ্যাঁ, আমি তো বললাম, কিন্তু শিল্প কত হচ্ছে? আমি বলছি গত 10 বছরে একটা শিল্পের নাম বলুন, গত বছর একটা শিল্প বলুন না, আমি আপনাকে নাম করলাম, আপনি একটা বড় শিল্পের নাম করুন, 12,000 এমপ্লয়ি ছিল, আজকে 55,000 এমপ্লয়ি। আমি আপনাকে বলছি ইনফোসিস তার ইস্টার্ন ইন্ডিয়ার গোটা রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধ। আমি বলছি বেকার ভাতা যদি আমেরিকার সঙ্গে তুলনা করার একটা ইয়ার্ডস্টিক হয়ে থাকে, তাহলে সেটা 15 বছর ধরে কেন করা হলো না, এখন কেন আজকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, রিইন্ট্রোডিউস করা হচ্ছে? বিশ্বনাথ চক্রবর্তী, দ্রুত। দেখো, মানে এই নির্বাচনে যারা বেকার আছে তাদের তো একটা ক্ষোভ বিক্ষোভ থাকবেই। 15 বছরের সরকার অ্যান্টি ইনকামবেন্সি, ফলে নতুন করে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। যদিও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন 40%, কখনো বলেছেন 50% এখানে কর্মসংস্থান হয়েছে, কখনো বলেছেন 2 কোটি কর্মসংস্থান হয়েছে, কিন্তু বাস্তবে যেটা দেখেছি, তোমার আমার আশপাশে যে কোনো বাড়িতে সার্ভে করো, যে প্রতি 10টা ছেলের মধ্যে 7টা ছেলে বাইরের রাজ্যে গেছে, তারা কাজ করতে গেছে। এবং এ রাজ্যে যারা পড়ে আছে তাদের মধ্যে ব্যাপক বেকার, যার জন্য তুমি দেখবে এখানে সবচেয়ে শ্রমের মজুরি কম। অর্থাৎ একজন লোককে যদি তোমার বাড়িতে কাজ করাও, যে অল্প টাকায় কাজ করেছে, সেটা কিন্তু তুমি ব্যাঙ্গালোরে দেখতে পাবে না। ব্যাঙ্গালোরে কাজ করাতে গেলে বিপুল পরিমাণে টাকা লাগে। কেরালাতে কেন যায়? কারণ এখানে শ্রমের মূল্য নেই, ওখানে গেলে অনেক বেশি করে মজুরি পায়। ফলে রাজ্যের বেকারের একটা ভয়ঙ্কর ছবি। এই ছবিটা যদি তৃণমূলের বিরুদ্ধে যায়, তাহলে তৃণমূল পরাজিত হবে। সেই কারণে তৃণমূল এটাকে সামাল দেওয়ার জন্য বাকি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক সস্তা ছিল। বিশ্বনাথ বলে নিন। এটা যদিও তোমাকে আমি বলছি, ভোট অন অ্যাকাউন্ট এই 2 মাসের জন্য হওয়ার কথা, এটা সরকার বলছে আগস্ট মাসে থেকে কার্যকারী হবে। সেই সরকার থাকবে কি থাকবে না সেই প্রশ্নটা তেমন আছে। আর একই সাথে হলো যে অন্ততপক্ষে ভোটের আগে গাজরটা মানে সামনে রাখতে পারবে বেকারদের, যে দেখো ভাই তোমাদের তো ভাতা দেওয়া হবে। ফলে এটা মানে আমি বলছি লক্ষ্মীর ভান্ডারের মতন একটা কাউন্টার পুরুষদের জন্য দেওয়া, যাতে করে পুরুষ ভোটাররা সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট না দেয়। ফলে একটা কৌশল অবলম্বন করে দিচ্ছে। কিন্তু যে ছবিটা বারবার উঠে আসছে, রাজ্যের রাজনীতি দিচ্ছে, রাজ্যের রাজনীতি দিচ্ছে, কিন্তু রাজ্যের অর্থনীতি কিন্তু বারবার পরাজিত হচ্ছে। রাজ্যের রাজনীতি জিতলেও রাজ্যের অর্থনীতি কিন্তু বারবার পরাজিত হচ্ছে। রাজনীতিতে হয়তো ভোট জিতবে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কর্মসংস্থান কি হলো? ভারী শিল্প কি আসলো? শিল্পায়ন কি ঘটলো? আমি একটা জায়গায় বিশ্বনাথ চক্রবর্তী ক্ষোভের কথা বলছিলেন, দর্শকদের মনে থাকবে যে আশা কর্মীদের ক্ষোভে রীতিমতন একেবারে উত্তেজনার পরিস্থিতি এই শহরে তৈরি হয়েছিল। তাদেরও কিন্তু ক্ষোভ প্রশমনের চেষ্টা, 1000 টাকা বাড়িয়ে আজকে অন্তর্বর্তী বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চেষ্টা করেছেন সেইটাকে ক্ষোভ প্রশমন করার। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতিতে যেতে যেতে দর্শকদের দেখাবো যে রাজ্যপালের এই বাজেট পেশের আগে রাজ্যপালের যে ভাষণ হয় সেটা 4.5 মিনিট বক্তৃতা করে রাজ্যপাল বেরিয়ে যান, এবং তা নিয়ে বিরোধী দলনেতা বলছেন যে রাজ্যে তৈরি করে দেওয়া যে বাজেটের আগের যে মিথ্যে ভাষণ সেটা রাজ্যপাল পড়তে চাননি। উল্টো বক্তব্য অবশ্য রাজ্য সরকারের তরফেও রয়েছে। দেখাবো, দেখাতে বিরতি, তারপর আবার ফিরছি।
উনার জন্য অ্যালার্ট ছিল 45 মিনিট, হি পারফর্ম অনলি 4.5 মিনিট। রাজ্যপালের দিল্লি যাওয়ার কথা ছিল শিডিউল টাইম, তিনি সেই জন্য খানিকটা পড়ে বাকিটা রেখে বেরিয়েছেন রীতি অনুযায়ী। বাজেট, বিধানসভা, বাকযুদ্ধ এসবের পাশাপাশি আরেকটি বিষয়ও বৃহস্পতিবার সরগরম রইল অধিবেশন কক্ষ। তা হল রাজ্যপালের বক্তৃতা। এদিন বিধানসভায় 4.5 মিনিটের বক্তব্য রাখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে বেরিয়ে যান। 4 মিনিটে বক্তৃতা শেষ করে রাজ্যপালের বেরিয়ে যাওয়া নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধী দলনেতার দাবি, কেন্দ্রীয় সরকার বিরোধী বক্তব্য করবেন না বলেই রাজ্যপাল বেরিয়ে গেছেন। উনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যথোপযুক্ত কারণ ছাড়া রাজ্যের ঋণ আছে, বকেয়া আছে তিনি বলেছেন, সেখানে তিনি আপত্তি করেননি। প্রথমে মুখ্যমন্ত্রী এসে বললেন কেন করবেন না, উনি দেখিয়ে দিলেন যে আমি এটার জন্য করব। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, অধ্যক্ষর অনুমতি নিয়ে নিয়ম মেনেই পেশ করেছেন রাজ্যপাল। তার ফ্লাইট ধরার তাড়া ছিল, 1:15টায় ফ্লাইট ছিল। ওনার যদি কোনো নোট অফ ডিসেন্ট দেওয়া থাকতো তাহলে তো সেটা লিখিত আগেই আসতো, সেটা বাজেটটা ছাপতে যাওয়ার আগে চলে আসতো। 2 হচ্ছে তিনি সেটা নিজে বলেও দিতেন। শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো নেতা রাজভবনের পিআরও নন আর রাজ্যপালের সেক্রেটারিও নন, ফলে তাঁরা যেন ভুলভাল বিভ্রান্তি না ছড়ান। রাজ্যপাল মহোদয় দিল্লি যাওয়ার ছিল, তিনি সেই কারণেই তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছেন। এদিন রাজ্যপালের ভাষণের পরে স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয় বিধানসভা। একদিকে ভারত মাতা কি জয় স্লোগান দেন বিজেপি বিধায়করা, পাল্টা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়করা। এদিন বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব দেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু অধ্যক্ষ জানিয়ে দেন যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই আলোচনা করা যাবে না। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আজকে যে ভোট অন অ্যাকাউন্ট পেশ হয়েছে সেখানে বড় ঘোষণা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের জন্য। এপ্রিল মাস থেকে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হয়েছে। কি রয়েছে দেখাবো। ভোটমুখী বাজেটে গুচ্ছ গুচ্ছ জনমোহিনী ঘোষণা। একদিকে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের জন্য ভাতা বাড়ানো হয়েছে, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ছে। বড় ঘোষণা করা হলো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের জন্য। রাজ্য সরকারের ভোট অন অ্যাকাউন্টসে তাদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হচ্ছে। সরকার আমাদের প্রতি যে দেখেছেন তার প্রতি সরকারের কাছে আমরা অনেক খুশি। রাজ্যে বর্তমানে 1,25,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ রয়েছেন। এপ্রিল মাস থেকে তাদের পারিশ্রমিক 1000 টাকা করে বাড়ছে। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ এগুলো তো যুক্ত করা হয়েছে এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। আমরা মনে করি 1000 টাকা, যেখানে মোবাইলকে রিচার্জ করতে গেলে 349 টাকা লাগে, ভালো রান্নার তেল কিনতে গেলে 200 টাকার কাছাকাছি লাগে, মাছ খাওয়া তো দূরের কথা, ডিম খাওয়া তো দূরের কথা। এইটা রাজ্য সরকার কমপ্লিটলি নির্বাচনে প্রতিশ্রুতির মতো করে বলেছে। বর্তমানে সিভিক ভলান্টিয়াররা মাসে 10,000 টাকা ও ভিলেজ পুলিশরা 11,000 টাকা পান। এপ্রিল মাস থেকে প্রত্যেকের পারিশ্রমিক 1000 টাকা করে বাড়বে। ভালো লাগলো স্যার, কিন্তু 11 টাকা স্যার আর কিছু স্যার একটু হলে ভালো হতো। দাম বেড়েছে, অনেক জিনিসের দাম বেড়েছে স্যার। 2টো বোন আছে স্যার, ওদের বিয়ে দিতে হবে। বেতন বৃদ্ধিতে খুশি, কিন্তু আগামী দিনে আমরা আশা রাখবো যে সরকার আগামী দিনে আমাদের কথা আর একটু বেশি করে যাতে ভাবে। বর্তমান বাজার অনুযায়ী একটু বাড়লে আরও একটু ভালো হতো। 2026-27 অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশদের জন্য 150 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে ভোট অন অ্যাকাউন্টসে। সুনীত হালদার, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। নিঃসন্দেহে আজকের দিনে অন্যতম গুরুত্বপূর্ণ খবর যে সর্বোচ্চ আদালত 100% ডিএ, বকেয়া ডিএ যেটা রাজ্য সরকারি কর্মচারীদের রয়েছে সেটা মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, একেবারে ডেডলাইন পর্যন্ত বলে দিয়েছে। এবার সেটা নিয়ে কিভাবে রাজনৈতিক চাপানুতর আজকের দিনেও তুঙ্গে উঠেছে আমি এই প্রতিবেদনে দেখাবো, তারপরে ফিরে আসছি। ডিএ দয়ার দান,
নাকি রাজ্য সরকারি কর্মীদের অধিকার, এই নিয়ে বছরের পর বছর চলেছে আইনি লড়াই। অবশেষে বৃহস্পতিবার একেবারে সুপ্রিম কোর্টই নির্দেশ দিল বকেয়া ডিএর পুরোটাই দিতে হবে রাজ্য সরকারকে, অবিলম্বে মেটাতে হবে 25%। এই রায়ে জয় দেখছেন আন্দোলনকারী সরকারি কর্মীরা। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিয়েছেন তারা। আজকের রায়টা সমগ্র কর্মচারী এবং পেনশনারদের জন্য পশ্চিমবঙ্গের বিশেষ করে একটা ঐতিহাসিক দিন, যেটা আমাদের এই ডিএ চাওয়ার জন্য শুনতে হয়েছিল ঘেউ ঘেউ করবেন না, তারপরে শুনতে হয়েছে যে এই ডিএ নাকি সরকারি কর্মচারীদের অধিকার নয়, এটা নাকি ভিক্ষার দান। সেই যে একটা কালিমা আমাদের গায়ে লেগেছিল, এটা নাকি আমরা ভিক্ষা চাইছি বা আমরা ঘেউ ঘেউ করছি, তার থেকে আমরা আজকে মুক্তি পেয়েছি। এটা আমাদের বিরাট বড় পাওনা। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান, তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। ওই বছরেরই 7ই সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরই তার মুখে শোনা যায় এই মন্তব্য। এবারে জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনারা 15% ডিএ বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না, আমি জানি কোথায় কি করতে হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর সেই মন্তব্যের রেশ টেনে স্লোগান তোলেন আন্দোলনকারী কর্মীদের একাংশ। হ্যাঁ, আজকের রায়ে এটা স্পষ্ট হলো যে মুখ্যমন্ত্রী যতই আমাদের কুকুর বেড়াল ঘেউ ঘেউ মেউ মেউ চোর ডাকাত ডাকাতের সর্দার এসব বলেছিলেন তো উনি, তা আজকে কে চোর প্রমাণিত হয়ে গেছে, কে ডাকাত প্রমাণিত হয়ে গেছে। আজকে সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়ে গেল যে উনি লুটেরা, উনি ডাকাত, উনি নিজে চোর। সুপ্রিম কোর্ট আজকেই জানিয়ে দিয়েছে যে ডিএটা মানে কোনো দয়ার দান নয়, কারোর দয়ার মানে অপেক্ষা নয়, এটা কিন্তু অধিকারের মধ্যে পড়ে, আইন স্বীকৃত অধিকারের মধ্যে পড়ে। সেই আইন স্বীকৃত অধিকারের জায়গাটাতে 40-এর মধ্যে 4 দেওয়াটা কোনো কৃতিত্বের বা গৌরবের কিছু নয়। আমরা মনে করি যে রাজ্য সরকারের যে হীন মানসিকতা তারই বহিঃপ্রকাশ ঘটেছে এর মধ্যে দিয়ে। কিন্তু রাজ্য সরকার কি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএর টাকা মেটাবে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের কথায় সেই ইঙ্গিত মেলেনি, বরং তিনি কার্যত বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার এ নিয়ে ফের আইনি লড়াইয়ের পথে হাঁটতে চলেছে। এখন তো শেষ হয়নি, সুপ্রিম কোর্টে ডিভিশন পিটিশনে যেতে পারে রাজ্য সরকার। একবারে বললেই তো সব দেওয়া সম্ভব হয় না, রাজ্যের আর্থিক অবস্থার কোথাও ভাবতে হবে। পাল্টা এ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। এরকম নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে, এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে, কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এই যে ঘোষণা করেছে না, এত অমুক দেবো তমুক দেবো, কোনোটাই দিতে পারবে না, কারণ এই ডিএর টাকা যদি দিতে হয়। আবার দেখুন এই ডিএ দিতে কত সে কায়দা কানুন করবে, হয়তো রিভিউ পিটিশনে মমতা ব্যানার্জি নিজে ওকালতিও করতে আসতে পারে, কাকতারুয়া উকিল। কালকে সুপ্রিম কোর্টে এসে নাটক দেখলেন একটা, যেখানে আইনি কোনো কথা নেই, সঙ্গে 4-5 জনকে নিয়ে গেছে কোটি কোটি টাকা ব্যয় করে, তাদেরকে দিয়ে না বলে নিজে বলতে গেল। লোককে দেখাতে হবে আমি কত কি পারি। শেষ অবধি রাজ্য সরকারি কর্মীরা কি বকেয়া ডিএর টাকা পাবেন, সেটা এখন যথার্থভাবেই লাখ টাকার প্রশ্ন। ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের জেনারেল সেক্রেটারি মলয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। নিঃসন্দেহে মলয়বাবু, প্রায় 10 বছর ধরে এই আইনি লড়াইটা আপনারা লড়ছেন, ফলে আজকের দিনে নিঃসন্দেহে এটা আপনাদের নৈতিক জয়। একটা এক্সপেকটেশন একটা অংশ থেকে ক্ষীণ হলেও করা হয়েছিল, যেহেতু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এটা আপনাদের আইনসিদ্ধ অধিকার, ফলে লাস্ট মিনিট একটা অ্যাডিশন হলেও হতে পারে এই অন্তর্বর্তী বাজেটে, সেটা অন্তত দেখা গেল না। 4% ডিএ, যেটা গত কয়েক বছরে বাজেট পেশের সময় রাজ্য সরকারের তরফে দেখা গেছে, তার একটা উল্লেখ ছিল, এবং এখনো তার মানে কেন্দ্রের সঙ্গে ফারাকটা 36% হয়ে রইল। এবং যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে একটা মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে, সেই কমিটি সর্বোচ্চ আদালতের যে নির্দেশ সেটা খতিয়ে দেখবে, তারপর তারা সিদ্ধান্ত নেবেন কি করবেন না করবেন। কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী ডিএর অর্ডারটা দুটো পাতাও উল্টিয়ে দেখেনি। আজকেই আমরা নবান্নেতে গিয়ে হার্ড কপি মুখ্য সচিব এবং অর্থ সচিবকে জমা দিয়ে এসেছি। তার মূল কারণ হচ্ছে আজকের দিনেই 25% ডিএ রিলিজ করতে হবে। কেন করার কথা বলেছে জানেন তো? যেটা হচ্ছে 15ই মে 2025 এই যে সুপ্রিম কোর্টের মাননীয় 2 বিচারপতি তারা বলেছিল যে এখনই আপনারা 6 সপ্তাহের মধ্যে 50% ডিএ সরকারি কর্মচারীদের দিন,
কারণ আমরা রায়গুলো পর্যবেক্ষণ করে দেখেছি, ট্রাইব্যুনাল 2বার, উচ্চ আদালত 4বার রায় দিয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট। এমনকি যে হাইকোর্ট বলেছে ফান্ডামেন্টাল রাইট, আপনারা আগে 50% দিন, বলেছে মাজা ভেঙে যাবে, মাননীয় অভিষেক মনু সিংভি বলেছে মাজা ভেঙে যাবে, ঠিক আছে আপনারা 25% দিন, 6 সপ্তাহের মধ্যে অবশ্যই দিতে হবে। কিন্তু রাজ্য সরকার হাত গুটিয়ে বসে থাকে, তারা না দিলে পরে আমরা কন্টেম করি এবং রাজ্য সরকার একটা MA অ্যাপ্লিকেশন করে দেয়। এবং সেই পরিপ্রেক্ষিতেই, এই কন্টেমের পরিপ্রেক্ষিতে এবং পরপর দেখুন 4 আগস্ট, 5 আগস্ট, 6 আগস্ট, 7 আগস্ট বা 12ই আগস্ট, 25শে আগস্ট এবং 8ই সেপ্টেম্বর পর ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্ট আমাদের এই ডিএ মামলার শুনানি শেষ করে আজকে রায়টা ঘোষণা করেছে। এবং 25% ওই যে কন্টেম মামলার যে পানিশমেন্ট হিসাবে আজকের কথা বলেছে, অর্থাৎ 2-1 দিনের মধ্যে যদি এই 25% মর্গ ভাতা না দেয় তাহলে আদালত অবমাননা করবে। এবং একটা কমিটি গঠন করে দিয়েছে 4 সদস্যের, তার মধ্যে মানে এক্স বিচারপতি আছে সুপ্রিম কোর্টের, 2-1টা হাইকোর্টেরও আছে এবং একজন সিএজির হাই অফিসিয়াল যে একজন অফিসার আছে। তারা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে কিভাবে ডিএটা দিতে হবে এবং তার প্রথম কিস্তি ওই 31শে মার্চের মধ্যে দিতে হবে এবং তারপরে যে বাকিগুলো কবে দেবে তার বার্তা এই রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে জমা দিতে হবে। অত সোজা ব্যাপার না। এই যে যদি আদালত অবমাননা করে সেটা কিন্তু আমরা বুঝে নেব, রাজ্য সরকারকে দিতেই হবে। বেশ, দিতেই হবে। এবং আরো আমি একটা কথা বলছি, হ্যাঁ আমি একটা কথা বলছি, আজকে দেখলাম 4% ডিএ ঘোষণা করেছে। এই 4% ডিএ হচ্ছে 6ষ্ঠ বেতন কমিশনের। এখন দেখুন বেতন কমিশন সামনে চলে এসছে, 8ম বেতন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। আমাদের 7ম বেতন কমিশন, এবং একটা জিনিস লক্ষ্য করবেন, এই সরকার বর্তমান তৃণমূল সরকার সবসময় রাজনীতিরা দেখে ভোটের লড়াইটা দেখে। আমি বলছি একেবারে যেটা মলয়বাবু বলছেন যে রাজ্য সরকারকে দিতেই হবে, একেবারে সেখান থেকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এখন রাজ্য সরকার দেবে কিনা, আমি কেন এই প্রশ্নটা করছি, সুদীপ্ত দাশগুপ্তর কাছে আসবো, তার কারণ 26,000 চাকরি বাতিলের নির্দেশের ক্ষেত্রে এইটাও স্পষ্ট ছিল যে যারা দাগি তাদের বেতন 12% সুদ সমেত রাজ্যকে সেটা তাদের থেকে নিতে হবে, সেইটা তো এখনো পর্যন্ত হয়নি। বলে এইটার বাস্তবায়ন হবে, সেই আশা কতটা আইনজীবী হিসেবে তুমি দেখছো? দেখুন, এটার বাস্তবায়ন হবে, তার কারণ যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যারা দাগি, যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের থেকে যে বেতন উদ্ধার করতে হবে 12% সুদে করেনি বলে এই নিয়ে কন্টেম্প্ট হয়েছে। কন্টেম্পটে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জবাব দিতে বলেছে যে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তার রাজ্য সরকার সেখানে জানিয়েছেন যে স্কুল এডুকেশন আর ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি ডিএমকে জানতে চাওয়া হয়েছে তারা কি ব্যবস্থা নিয়েছে। তাই আপনাকে আমি আজকে এটা বলতে পারি, আজ না হোক কাল প্রত্যেকটা দাগি যারা আছে, প্রমাণিত দাগি, তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদে, কারণ তারা একটা রিভিউও করেছিল, সেটাও বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেই টাকা দিয়েই যদি রাজ্য সরকার বলে আমাদের টাকা নেই, সেই টাকা উদ্ধার করুক এবং যে ডিএর বকেয়া যে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেই ডিএর বকেয়া দিক। আরেকটা কথা আমি এখানে বলতে চাই, একটু আগে অরূপদা বলছিল, অরূপদা নর্মালি আমি দেখেছি একটু পড়াশোনা করেই আসেন, কিন্তু উনি একটা কথা বললেন, অনুপ্রাণিত হয়ে মনে হয় বললেন যে কমিটিতে রাজ্য সরকার ছিলেন না, কমিটি যেটা ছিল এখানে কোনো কমিটি ওখানে ছিল না, এটা কমিটি অ্যাপয়েন্ট হয়েছে। কেন অ্যাপয়েন্ট করেছে? কারণ সুপ্রিম কোর্ট রাজ্যের প্রশাসনের ওপর কোনো ভরসা নেই, তাই জন্য কমিটি অ্যাপয়েন্ট করেছে। চিফ জাস্টিস, ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, একজন চিফ জাস্টিস অফ হাইকোর্ট, আরেকজন হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে, যারা দেখবে এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে রায়টা যেন ইমপ্লিমেন্ট হয়। মানে মারাত্মক কথা বলছে সুদীপ্ত অরূপদা, সেটা হচ্ছে শুধুমাত্র নির্দেশ নয়, নির্দেশ কার্যকরী হচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য একটা কমিটি আলাদা করে গঠন করে দিয়ে, মানে অনাস্থাটা কোন জায়গায় সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের প্রতি গিয়েছে, এইটা আইনজীবীর ব্যাখ্যা। সাংঘাতিক অনাস্থা, অনেক কিছু বুঝলাম, কিন্তু প্রথমত এখানে কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মলয়বাবু অনেক কিছু বললেন, তো আমি বুঝতে পারলাম না যে উনি মমতা ব্যানার্জি রায়ের কিছু বোঝেন না ইত্যাদি ইত্যাদি বলেন। উনি এতটা রায় তো পড়েনি,
আচ্ছা অরূপদা রায় পড়েনি। আপনাকে টেলিফোনে বলে দিয়েছে? রায় পড়েনি তো, তাহলে কিভাবে বলে যে মে মাস পর্যন্ত ঠিক আছে, আপনি তো প্রতিটার ব্যাপারেই তো আপনি ইন্টারফেয়ার ঠিক আছে, আমরা করতে পারি। আপনার বলার সময় একটা শব্দ বলেছে, দেখছেন মানুষ দ্বিতীয় কথা হচ্ছে উনি নিজে এত জ্ঞানগর্ভ বাণী দিলেন, 3 বার 3 রকম কথা বললেন। প্রথমবার কি বলেন? আজকেই দিতে হবে, তারপর বললেন 2 দিনের মধ্যে দিতে বাধ্য, তারপর লাস্টে বলছেন 31 মার্চের মধ্যে দিতে হবে। উনি নিজেই কনফিউজ, উনি নিজেই সবার মাঝখানে ঢুকতে হবে, সবার আরে এটা হাটে ছাগল বিক্রি হচ্ছে না, হাটে ছাগল বিক্রি বলেনি, হাটে ছাগল বিক্রি হচ্ছে না, শুনুন আগে শুনুন, এত 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 কথা বলছেন উনি। আমরা আবারও বলছি, সরকার তাদের সরকারি কর্মচারী নিশ্চিতভাবে তারা ভাতা পাক, সেখানে কোনো কারোর মনে কোনো দ্বিমত নেই। এই সরকারি কর্মচারী ফেডারেশন একবারও বলেছে যে কদিন আগে এই সুপ্রিম কোর্টই যখন বারংবার বলল যে মনরেগার টাকা এভাবে একটা কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ আটকে রাখতে পারে না, 52,000 কোটি টাকাটা ছাড়বে কবে, সেই দাবি একবারও তুলেছেন, একবারও সেই প্রসঙ্গে কথা বলেছেন। আজকে বারবার করে বলা হচ্ছে নিশ্চয়ই অর্গানাইজ সেক্টরে 4% মানুষ চাকরি করেন, অর্গানাইজ আর সুপ্রিম কোর্টে বোঝাতে পারেননি কেন? অর্গানাইজ সেক্টরে 4% মানুষ কাজ করেন, আজকে যখন 96% মানুষ আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। আমরা আবারও বলছি, একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে 25% ইমিডিয়েট দিতে হবে, বাকি 75%-এর প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে দিতে হবে। কেয়া ঘোষ, খুব দ্রুত, আমি অরূপ চক্রবর্তীকে থামালাম। দেখুন, আমার দ্রুত দুর্জনের ছলের অভাব হয় না সুব্রত, থামুন, এটা আপনাদের দেখে বোঝা যায়। কেয়া ঘোষ কন্টিনিউ করুন। সুপ্রিম কোর্ট কারখান মূলে দিয়েছে, প্লিজ প্লিজ 52,000 কোটি টাকা রাজ্যের মেরে দিয়েছে। কোথায় ছিল কর্মচারী ফেডারেশন? একদিনের জন্য মুখ খুলে দেন, একদিনের জন্য মুখ খুলে দেন বলে বাবুরা যে 52,000 কোটি টাকা পার্থপ্রতিম বিশ্বাস, প্লিজ প্লিজ প্লিজ, সবাই বলে কেউ শুনতে পাবেন না। পার্থপ্রতিম বিশ্বাস, খুব দ্রুত, খুব দ্রুত। পার্থদা, অরূপদা প্লিজ, অরূপদাকে থামালাম। আমি আমার শুধু একটাই, আমার জাস্ট একটাই কথা, আমার একটাই, আমি আবার আমি তো বলতেই পারলাম না। পার্থপ্রতিম বিশ্বাস, কিরকম আমি একটু 10 সেকেন্ড পার্থদার কাছে ধার করে নিলাম। দোকান কাটা বেহায়া তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে একটা কমিটি যেখানে রাজ্য সরকারে কেউ থাকবে না, তারপরে উনি বলছেন না আমরা একটা চিন্তা ভাবনা করছি, আমি বিরতিতে যাব। আমি বলছি যে আজকে ডিএ নিয়ে যে আলোচনা করছি, সরকারি কর্মীরা আসলে রাজ্য সরকারের মুখ। আমি বলছি সর্ব ইন্দ্রিয়, এই যে এতগুলো সরকারের স্কিমের কথা বলা হচ্ছে, অল দিস থিংস আর গেটিং ইমপ্লিমেন্টেড থ্রু দি গভর্নমেন্ট এজেন্সি, মানে আমার সরকারি কর্মীরা তারা সরকারের মুখ হয়ে কাজ করেন। ফলে আজকের অরূপ যেটা বলছেন ঠিক, মনরেগার এত টাকা আটকে আছে, এটা সরকারের পাওয়া উচিত, কিন্তু সেই যে কত টাকা পাওয়া আছে এবং যেটা বিলি হয়েছে সেটাও এই সরকারি কর্মীদের হাত। বিশ্বনাথ চক্রবর্তী, তারা সুরক্ষিত না রাখতে পারে সরকার। শুভ্র, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে মলয় বাবু যতটা আশাবাদী বা সুদীপ্ত লয়ার হিসেবে যতটা আশাবাদী, আমি কিন্তু মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ফন্দি খুঁজবেন এবং ইনারা কিন্তু পাবেন না। যেখানে মানে সুপ্রিম কোর্ট বলছে, সেই কলকাতা হাইকোর্ট বলেছে যেখানে শাসকের আইন চলে সেখানে তুমি সুপ্রিম কোর্টের আইন মানবে না মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আইন যদি না মানে, সুপ্রিম কোর্টের কাছে মিলিটারি নেই, পুলিশ নেই, একেবারে আমি বলছি পাশাপাশি একটা কমপ্লায়েন্স রিপোর্টও নির্দিষ্ট দিনের মধ্যে জমা দেওয়ার কথা বলেছে, সেখানে কি থাকবে সেদিকে নজর থাকবে। দেখুন, প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি কোনটা, ভাতা নাকি সেই ভাতা যে সরকারি কর্মচারীরা বাস্তবায়িত করছেন তাদের বকেয়া দিয়ে? আমি বলছি মহানন্দদি, কোথাও এই দুটোর মধ্যে অত্যন্ত সচেতনভাবে একটা বিরোধ তৈরি করার চেষ্টা হচ্ছে কি? দেখুন, ইকোনমিক্সে না ট্রেড অফ বলে একটা কথা আছে, এটা কিন্তু ট্রেড অফের বিষয় নয়। দেখুন, এই আশা কর্মীরা এদের ভাতা বেড়েছে, আমি খুব খুশি। আপনারা দেখেছিলেন না কোভিডের সময় জল মাথায় করে তারা গিয়ে পোলিও খাইয়েছে, সিভিক ভলেন্টিয়ার। খুব খারাপ লাগে দেখি তো রাস্তায় ছেলেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, এদের টাকা একটু বেড়েছে, একটু বাড়ুক না। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারের অ্যাপয়েন্টমেন্টটা যেন নিয়ম মাফিক হয়। ওরে বাবা, আবার সঞ্জয় রায়, ভয় লাগে বাবা। আচ্ছা,
আরেকটা কথা বলবো যে এখন আর সেই সাইরেন বাজে না। ছোটবেলা থেকে শুনেছি না আমরা, 9টায় সাইরেন বাজতো, ছেলেরা সব চাকরিতে যেত, কেন বাজে না? আমাদের লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ, শিল্প। আজকে যদি পশ্চিমবঙ্গে শিল্প আসে, এই আলোচনার প্রয়োজন হবে না, এই ট্রেড অফের প্রয়োজন হবে না। ভাতা থাকবে, মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার থাকবে, কন্যাশ্রী থাকবে, মেয়েরা স্কুলে পড়াশোনা করবে, তার সঙ্গে বেকার মানে আমাদের যে ডিএ সেটা দিতেও কোনো সমস্যা হবে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ। দাদি ভালো করে জেনে রাখুন, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র এবং মধ্যমেদের শিল্পে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম। এটা কেন্দ্রীয় সরকারের রিপোর্ট। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার হয়েছে, মানুষের হাতে জমির পরিমাণ কম, তাই এখানে বড় ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি ক্ষুদ্র এবং মাঝারি মাপের শিল্প আজকে সারা ভারতবর্ষের মধ্যে দ্রুত মলয় মুখোপাধ্যায়, দ্বিতীয় কথা মলয় মুখোপাধ্যায়, মলয়দা দ্রুত, আমি কেয়া ঘোষ আসবো। মলয়দা প্লিজ, মলয়দা। হ্যাঁ, মলয় মুখোপাধ্যায়, ব্যাপারটা কি দেখুন, আমরা কোনো বিরোধ চাই না, কিন্তু খোদ রাজ্য সরকারি কর্মচারীরা যে নীতি নির্ধারণগুলো সরকার করে তা ইমপ্লিমেন্ট করে। অতএব আমাদের সঙ্গে তো যখন নিয়োগ হয় তখন তো একটা চুক্তি হয় যে এত টাকা বেতন, এত টাকা ভাতা, কিন্তু সেই নির্দেশ যদি সরকার কার্যকর না করে তাহলে তো আমরা আন্দোলন করব। আর আন্দোলন একেবারে এইবারে যে সর্বোচ্চ আদালতের এইবার রাজ্য সরকার কি করবে সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত, একটু পরে দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।